বিসমিল্লাহির রহমানির রহিম। পাতাকুড়ি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, আগত অতিথিবৃন্দ, বিশেষ অতিথি, প্রধান আলোচক এবং সর্বস্তরের কৃষক থেকে শুরু করে এখানে বিভিন্ন পেশা এবং বিভিন্ন ব্যবসায়ীরা যারা উপস্থিত রয়েছেন তাদের সকলকে আমার সশ্রদ্ধ সালাম। আমি আসলে বক্তৃতা দিতে পারবো না, ওনারা যারা বলেছেন তাদের মতো হয়তো আমি এত সুন্দর করে বলতে পারবো না, কিন্তু আমি শুধু একটা কথাই বলবো, কিভাবে আমার সাথে মাসুদের পরিচয় এবং মাসুদ কী জিনিস এবং আমরা কিভাবে বা আপনারা তার সাথে যেভাবে একত্রিত হয়েছেন কিভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন। এবং এই আলোচনা থেকে কয়েকটা জিনিস এসেছে, যেমন আত্মবিশ্বাস, চার্জ, জ্ঞান, সবগুলি আপনারা শুনেছেন। এবং এই আত্মবিশ্বাস সম্পর্কে যদি আমরা বলি তাহলে আপনারা আপনাদের সামনেই দেখেছেন এইমাত্র জাস্ট যে বক্তৃতা দিয়ে গেল আমাদের এই পাতাকুড়ির ব্যবস্থাপনা পরিচালক মিস্টার মাসুদ, সেই হলো একমাত্র জীবন্ত উদাহরণ একটা আত্মবিশ্বাসকারী মানুষের। আমি আগে প্রথমে আমার সম্পর্কে একটু কিছু বলবো, তারপরে হয়তো 2-4 মিনিট কথা বলবো। আপনারা তো বলবেন যে আমি এখানে প্রধান অতিথি কেন, আমি তো একজন রিটায়ার্ড পারসন, তাই না? আমি 32 বছর আর্মিতে চাকরি করেছি। চাকরি করার পরে আমি ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে রিটায়ার্ড করেছি। রিটায়ার্ড করার পরে আমি চিন্তা করছিলাম কি করব। আমি কি বুড়া হয়ে গেছি, আমি কি বৃদ্ধ হয়ে গেছি? আমরা কিন্তু ব্রিগেডিয়ার হিসাবে 54 বছর বয়সে রিটায়ার্ড করি। তো আমি যখন চাকরি দিচ্ছিলাম, আপনাদের তো মনে আছে যখন আওয়ামী লীগ সরকার প্রথমে 2006-এ যখন ক্ষমতায় আসছিল, তখন সিরাজগঞ্জের লোকজন সব দুধ রাস্তায় ফেলতেছিল, মনে আছে কি কারণ? হ্যাঁ, আমার খুব খারাপ লাগছিল। কেন? ইন্ডিয়ার আমুল দুধ সব এসে ভরে যাচ্ছিল, আমাদের কৃষকরা দুধ বিক্রি করতে পারছিল। তো সেদিন থেকে আমার একটা, তখন আমি লেফটেন্যান্ট কর্নেল ছিলাম, সেদিন থেকে আমার একটা চিন্তা ভাবনা ছিল যে যদি আল্লাহ সুযোগ দেয় আমি এই গরিব মানুষের উপকারের জন্য কাজ করব, যদি আল্লাহ আমাকে কোনোদিন সুযোগ দেয়। আল্লাহ তাআলা সেই সুযোগ আমাকে দিয়েছিলেন। আমি যখন ব্রিগেডিয়ার জেনারেল হলাম, হয়ে আমি আর্মি হেডকোয়ার্টারে পোস্টিং আসলাম, তার আগে আমি খুলনাতে ছিলাম। আসার পরে আমার কর্তব্য ছিল ডাইরেক্টর সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট, অর্থাৎ সারা বাংলাদেশ আর্মিকে খাওয়ানোর দায়িত্ব ছিল আমার, ট্রান্সপোর্ট এবং খাবার দাবারের দায়িত্ব ছিল আমার। এবং এর সাথে আরেকটা দায়িত্ব পেলাম আমি, যেটাকে আমরা বলি RBFC কোড, অর্থাৎ রিমান্ড ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোড। আপনারা তো অনেকেই জানেন যে আমাদের বাংলাদেশ আর্মিতে বর্তমানে অনেকগুলো মিলিটারি ফার্ম আছে, যেখান থেকে আমরা দুধ উৎপাদন করি এবং আমাদের সৈনিকদের সকলকে খাওয়াই। এই দায়িত্বটা আমার উপরে আসে। তখন আমাদের সেনাবাহিনীর প্রধান ছিলেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। আপনারা জানেন ওনার সম্পর্কে, জানেন কিনা, ওনার সামনে কিন্তু কেউ কথা বলতে সাহস পায় না। উনি অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত সৎ একজন অফিসার। উনি আমাকে খুব পছন্দ করতেন। আমরা আসলাম, আসে দেখি যে উনি বলেছেন যে এখন থেকে সকল সৈনিকেরা দুধ খাবে। এখন দুধ কিভাবে দেবে? দুধ তো আর টানলে কি আর দুধ বের হবে? আমি এসে দেখলাম আমার দুধের প্রয়োজন প্রতিদিন 30,000 লিটার, আমরা উৎপাদন করি 17,000 লিটার। তাহলে আমরা বাকি দুধ কোথায় পাই? আমার আগে যিনি ডাইরেক্টর ছিলেন ওনাকে জিজ্ঞেস করলাম, তাহলে বাকি দুধ তোমরা কি করো? বলে, স্যার আমরা পাউডার দুধ গুলে মিলে এখন চিফ অর্ডার দিচ্ছে, খাওয়াতে হবে, সবাইকে খাওয়া। আমি বললাম, ফর গড সেক, এই এত টাকা দিয়ে আমি দুধ কিনে আনবো, বিদেশি পয়সা দিয়ে, আর এনে আমি এগুলো খাওয়াবো কেন? ওই যে আমি বলেছিলাম, আমি লেফটেন্যান্ট, আমার মাথায় একটা প্রশ্ন ছিল যে যদি আমি কোনোদিন মানুষের উপকার করতে, আমি বললাম আজকের থেকে সব ইম্পোর্ট বন্ধ। এই সিরাজগঞ্জ এলাকায় দুধ হয়, পাবনা এলাকায় দুধ হয়। আমি আমার ঈশ্বরদীতে ফার্ম ছিল এবং সাভারে ফার্ম ছিল, ওই 2 অধিনায়ককে বললাম কিনে, ব্র্যাক কিনে, এই কি বলে আরো অন্যান্য যারা আছে কিনে, আকিস সবাই কিনে। ওরা যদি কিনতে পারে আমরা কিনতে পারবো না। বলে, স্যার আমাদের এই নেই। তোমার এই নেই, কত টাকা লাগবে বলো?
বলে আমার 20 লক্ষ টাকা লাগবে। আমি বললাম আজকে তোমাকে 20 লক্ষ টাকা দিলাম। দেওয়ার পরে আমরা দুধ কিনলাম। এই দুধ কিনে সকলকে আমি গরু দুধ খাওয়াইলাম। এতে উপকার কারা হলো? আমার কৃষক ভাইরা কি উপকৃত হয়েছিল? তো আল্লাহ তাআলা সেই সুযোগটা আমাকে দিয়েছিলেন এবং আমি আমার সেনাবাহিনী প্রধানকে বলেছিলাম যে স্যার আমি ওইভাবে না খেয়ে এইভাবে দুধ খাওয়াচ্ছি আমার সৈনিকদেরকে। বিকজ যদি বলি আমি গরুর দুধ খাওয়াবো তাহলে আমি গরুর দুধই খাওয়াবো, আমি পাউডার দুধ খাওয়াবো। উনি বলেন সেই জন্য আমি তোমাকে এখানে নিয়ে আসছি। এই একটা আমার চ্যালেঞ্জ গেল এবং আমি ওনাকে বলেছিলাম যে আমি প্রতি বছর 5000 লিটার করে দুধের পরিমাণ বাড়াবো। তাই করেছি এবং আমি 3 বছর 4 মাস ওই চেয়ারে ছিলাম। আমি আসার দিন দেখিয়ে আসছি যে 30,000 লিটার দুধ হয়। এটা করেছি আমার সব এই গরিব কৃষকদের। আমি রিটায়ারমেন্টে যখন চলে আসবো তখন আগের দিন পর্যন্ত আমি আসলে একটু গরু টাইপের লোক ছিলাম আর কি, মানে এত বেশি সিনসিয়ার ছিলাম, কোনোদিন নিজেকে নিয়ে চিন্তা করিনি। ইভেন রিটায়ারমেন্টের আগের দিনও আমি ওই ফাইলই সাইন করতেছি, কি করব পরে ব্যবসা করি। আল্লাহ তাআলা, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ যদি আমার রিজিকে রাখে আল্লাহ তাআলা আমাকে করবে। তখন চিন্তা করলাম যে কি করব, বললাম যে ঠিক আছে আমি ব্যবসা করব। কি ব্যবসা করব? যে ব্যবসা কৃষকের উপকার, এবং আপনাদের তো আমি এখন সেই ব্যবসাই করি। সেই ব্যবসা করি, কি ব্যবসা করি, এগুলো আমার কোনো জ্ঞান ছিল না। এই করোনা আমাদেরকে সব জ্ঞান দিয়েছে। যখন আমি একটা অ্যাকচুয়ালি প্রথমেই আমি একটা চাকরিতে ঢুকেছিলাম একটা কোম্পানিতে, ওরা আইটি কোম্পানি ছিল। আমাকে বললো যে স্যার আপনাকে আমরা এই একটা সেক্টর দিয়ে দিচ্ছি, বাংলাদেশের এখন সব ব্যবসা হলো বাংলাদেশ গভর্নমেন্টের সাথে, তো আপনি গভর্নমেন্টের সাথে ব্যবসা করবেন। আর আমি অ্যাকচুয়ালি ডিজিটিভিতে ছিলাম, সব কেনাকাটা করতাম। তো বলে আমরা ডিজিটিভিতে ব্যবসা করব। আপনারা অনেকে হয়তো জানেন ডিজিটিভি যারা ব্যবসা করেন যে বাংলাদেশ আর্মি বা বাংলাদেশ আর্মি, এয়ারফোর্স, নেভির যত ক্রয় কেনা হয় সব এখান থেকে হয়। তো আমি এখানে ছিলাম, বলো স্যার তাহলে আপনাকে আমরা পুরো টিম করে দিই, আপনি এই ব্যবসাগুলো করেন। ঠিক আছে। 1 বছর পরে দেখলাম যে ওদের চিন্তায় আর আমার চিন্তায় মিলতেছে না। বিকজ সব ব্যবসায়ীরা চায় দিনে দিনে বড় লোক হয়ে যাবে, বুঝতে পারছেন? শর্টকাট, যেটা আমাদের বাঙালি নেচার, যে শর্টকাটে আমি কিভাবে বড় লোক হবো। আবার পরে আমি এখান থেকে বললাম যে ভাই আমি চলে যাই। বলেন না স্যার আপনি থাকেন, আপনার সমস্যা কি? না, আমার দ্বারা যদি কোনো উপকার না হয় আর তোমাদের চিন্তায় যদি আমার চিন্তা না মিলে হবে না। তারপরে যাই হোক আমি এখন ব্যবসা করি, যেটা হলো আপনার তিল আছে না, আমাদের দেশে যে এত ধরনের তিল সেটা আমার জানা ছিল না। এই করোনার সময় সবাই বাড়িতে ঘুমায়, আর আমি আমার গাড়ি ট্রেন আমার ড্রাইভার নিয়ে, আর আমার সাথে একজন লোক ছিল, এটা নিয়ে আমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াই। ফরিদপুর, এখান থেকে অনেকে রাজবাড়ির থেকে আসে, রাজবাড়ি, ফরিদপুর, আপনার সিরাজগঞ্জ, এই পঞ্চগড়, এগুলো সব ঘুরে ঘুরে বেড়ায় তিলের সম্পর্কে জানতে থাকি। একটা কথা বলেছিল জ্ঞানের কথা বলছেন না উনি এমডি সাহেব, এই জ্ঞান আহরণ করতে থাকি। কারণ জ্ঞান আহরণ যদি না থাকে আপনি কিন্তু কিছু করতে পারবেন না। এই জ্ঞান আহরণ করে আমি জানলাম এটা তো ভালো একটা স্কোপ, এবং এটাতে সেই কৃষকদেরই লাভ হয়। 700 টাকা করে মন ছিল আপনার তিলের, সেই তিলের মন এখন আমরা কিনি 5400 টাকা করে। কেন? এই একমাত্র এক্সপোর্টের জন্য। এবং আপনাদের দোয়ায় আমি 2023 সনে হাইয়েস্ট সিসাম তিল, অর্থাৎ তিলের তিল এক্সপোর্টার হয়েছি, হাইয়েস্ট। এবং প্রচুর তিলও আমরা এক্সপোর্ট করি। তারপরে শুরু করলাম আলু এক্সপোর্ট করা। তো আমরা আলু এক্সপোর্ট, কেন? এই দুইটাই কিন্তু আমার সেই মাটির সাথে সম্পৃক্ততা, অর্থাৎ আমি সেই যে কৃষকের কথা চিন্তা করেছিলাম ওইটাই আমি করি। 3 বছর আগে মাসুদের সাথে আমার দেখা হলো। আমাকে একজন আমার কোম্পানির একজন বলল স্যার একজন ভালো লোক আছে, ওনার সাথে দেখা করে আপনাকে। আমার ঠিক আছে, চলুন। কোথায়? ওই সেই নারায়ণগঞ্জে। উনি তখন কি বলে আপনার জীবন তেল বানায়। হ্যাঁ, ওটার নাম কি ছিল? জীবন না? হ্যাঁ। তো ওই ফ্যাক্টরিতে গেলাম, যে দেখলাম যে উনি তেল প্যাকিং করে বানায়। ওনার সাথে কথা বলতে হলো, দেখে আমার কাছে বুদ্ধিমান লোকটাকে মনে হলো বুদ্ধিমান এবং ক্রিয়েটিভ। যেটা আমরা কিন্তু ক্রিয়েটিভ, আমরা কিন্তু শুধু নকল করতে পারি, ইজ ক্রিয়েটিভ। তারপরে উনি বললাম যে ঠিক আছে আপনি একদিন আসেন আমাদের অফিসে। আসলেন, গল্প করলাম। গল্প করার পরে তারপরে ওনার সাথে আমরা একটা ব্যবসা করার চিন্তা করলাম। চিন্তা করে আমরা কিছুদিন একত্রে হাঁটছি। হাঁটার পরে আবার মাঝখানে ব্রেক হয়ে গেছিল, বিকজ আমাকে যে লোক পরিচয় করিয়ে দিয়েছিল এবং যে লোক এই কাজটা করার কথা ছিল
সে আমাকে দিয়ে ছবি করাইছে। অর্থাৎ এই আমরা আবার তেল প্যাকিং ফ্যাক্টরি আমরা করলাম, বাট তারপরে দেখলাম যে এই লোকটা মৃত্যুক, যেটা করেছিল সেটা মৃত্যুক লোক, এবং তার কমিটমেন্ট নাই, তার কোনো মানে সততা নাই। সততা যদি না থাকে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। সততা হলো সবচেয়ে বড় জিনিস। তারপরে আমি তাকে বললাম যে ভাই তাহলে আপনার সাথে আমার হচ্ছে না, আপনি অনুষ্ঠানে করেন। আর আমি জীবনকে এই মাসুদকে বললাম যে ঠিক আছে তাহলে আপনার সাথে আমরা পরে ইয়ে করব। আবার কিছুদিন যখন মাসুদ যখন এটা নিয়ে শুরু করে যে আপনাদের এই ধানের এবং মাছের যে খাদ্যগুলো, আমার সাথে মাঝে মাঝে যোগাযোগ হতো, এবং আমি তাকে যতটুকু আমার সীমিত জ্ঞান আছে সেটুকু আমি চেষ্টা করেছি তাকে কিছু জ্ঞান দেওয়ার জন্য। গত সপ্তাহে বলে স্যার আমি এরকম অনুষ্ঠান অর্গানাইজ করব, আপনি যদি মত দেন একটু থাকেন আমি খুব খুশি হব। আমরা কোনো অসুবিধা নেই, থাকবো। বিকজ এই লোকটাকে আমার পছন্দ হয়েছে, একজন বিশ্বাসী লোক, একজন ক্রিয়েটিভ লোক, একজন উদ্যমী লোক, একজন ডাইনামিক লোক। এই লোক করতে পারবে, এবং আমি শুনে অত্যন্ত খুশি যে সে যে চ্যালেঞ্জটা নিয়েছিল সেই চ্যালেঞ্জটা উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ সে বড় একটা অফিস করতে পেরেছে। ঠিক আছে, তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আসলে একটা ভালো মানুষের সাথে যদি আপনি থাকেন, ভালো মানুষের থাকলে আমিও ভালো মানুষ হয়ে যাব, আমি খারাপ মানুষের সাথে থাকলে আমিও খারাপ হয়ে যাব। সো আপনারা রাইট জায়গায় আসছেন মনে করি আমি, একটা ভালো জায়গায় এসেছেন, এবং মাসুদের যে ইনিশিয়েটিভ আছে এবং মাসুদের যে আপনার কারিগরি জ্ঞান আছে সেটাকে যদি সম্পূর্ণভাবে কাজে লাগিয়ে আপনারা যারা ডিলার, সাব ডিলার বা ডেপোনিতে আসছেন তারা যদি কাজ করেন, আমার বিশ্বাস আপনারা ইনশাআল্লাহ ওনার মতো একদিন অনেক বড় হতে পারেন। আমি এই দোয়াই করবো আপনাদের জন্য যারা এসেছেন, এবং আমি গত 6-7 বছরে এই বিজনেস করে করে আমার যে মানে জ্ঞানটুকু হচ্ছে, আমি মনে করি আসলেই আমাদের প্রত্যেকেই বিজনেসম্যান হওয়া উচিত। প্রত্যেকেই বিজনেসের সাথে জড়িত। আপনি দেখেন মাস্টার ডিগ্রি পাস করে কোথাও চাকরি নেই। যারা মাস্টার ডিগ্রি পাস করে, মনে করেন 5 লক্ষ লোক মাস্টার ডিগ্রি পাস করে, তার মধ্যে আপনি পাবেন ম্যাক্সিমাম 500 লোক যে মাস্টার ডিগ্রি 500 পাবে না, 100 পাবে, যে আসলে মাস্টার ডিগ্রির মতো লোক। তাহলে এই লোকগুলো কি করবে? কারণ যেমন সেমন মাস্টার ডিগ্রি পাস করে তো লাভ নেই। আপনাকে আমাদের দেশের যে সমস্যা, আপনার প্লিজ কিছু মনে করেন, আমি একটু সময় নিয়ে নিচ্ছি। আমাদের দেশের যে সমস্যা, আমাদের কোনো কারিগরি জ্ঞান নাই। আমরা সবাই চাই অফিসার হয়ে যাবো, বাট অফিসার হতে গেলে তো ওই জ্ঞান লাগতে হবে। আপনি যদি বড় জায়গায় যেতে হয় তাহলে আপনাকে ওই রকম ছাত্র হতে হবে। বরং আমরা যদি আপনি দেখেন ইউরোপ আমেরিকাতে সবাই কিন্তু তাদের স্কুল থেকে বলে দেয় কে কি হবে। ওইসব দেশ তো অনেক ধনী দেশ না, ওইখানে আপনার সবাই যদি আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার হয় তাহলে সুইপার কে হবে, চুল কাটনেওয়ালা কে হবে, তাই না, মেকানিক্স কে হবে। ওরা কিন্তু স্কুল থেকেই বলে দেয় যে কে মেকানিক্স হবে, কে ইঞ্জিনিয়ার হবে, কে ডাক্তার হবে। ঠিক আছে না? বাট আমাদের সেই সিস্টেমটা নাই। বাট আমাদের দেশে হয়তো বা ইনশাল্লাহ হবে, যদি আমরা আমাদের ডক্টর ইউনূসের কথা মনে করি। ডক্টর ইউনূস সাহেব বলেছেন না, সবাইকে এন্টারপ্রেনার হতে হবে, অর্থাৎ সবাইকে ব্যবসায়ী হতে হবে, সবাইকে উদ্যোগী হতে হবে। এই যে গতকালকে ওনার বক্তৃতাটা শুনছিলাম, আপনারা তো অনেকেই শুনেছেন। আমি আমার জীবনে এত সুন্দর বক্তৃতা শুনি নাই। আমি আমার জীবনে এত সুন্দর একটা বক্তৃতা হতে পারে অবিশ্বাস্য, এবং একটা বাঙালি লোক, একটা যে দেশ সবচেয়ে গরিব একটা দেশ, সেই দেশে একটা লোক এত সুন্দর একটা বিশ্বমঞ্চে এত সুন্দর বক্তৃতা দিতে পারে, মানে অকল্পনীয়। সেই লোকটারই কিন্তু আমরা পুকুরে চুপাইছি, সেই লোকটাকেই কিন্তু আমরা বলছি টুপ করে ফেলে দেব। এই হলো আমাদের মানসিকতা। তো এই মানসিকতা থাকলে আমরা জীবনে উন্নতি করতে পারবো না। আমাদের পরিচয় হতে হবে আমরা সবাই বাঙালি, সবাই বাংলাদেশি, সবাই আমরা যার যার ধর্মকে আমরা পালন করি, সবাই আমরা খেটে খাবো, সবাই আমরা পরিশ্রম করব। পরিশ্রমের কোনো বিকল্প নাই। আজকে মাসুদকে আপনি দেখতে পারতেছেন এখানে বিকজ অফ তার পরিশ্রম, বিকজ অফ তার মেধা। যদি ওই যে উনি বলে গেছেন চার্জ, যদি সে চার্জ না দেয় কোনো কাজ হবে না। তো সেই জন্য আমাদের সকলকে, আপনারা যারা আসছেন আপনারা সবাইকে চার্জ দেবেন। আর একটা কথা, বয়সের কথা উনি বলে গিয়েছিলেন। বয়স আসলে কোনো ব্যাপার না। আমার বয়স 62 বছর,
আমাকে 62 বছর, এই যে আমি কিন্তু আজখানে আসছি, আমি সকালবেলা 2 ঘন্টা খেলে আসছি, 2.5 ঘন্টা গল্ফ খেলছি, কোনো ব্যাপার না, বয়স কোনো ব্যাপারই না। আজকে যদি ডক্টর ইউনূসের দিকে তাকান, 84 বছর বয়স, উনি যখন কথা বলে মনে হয় 16 বছরের যুবক কথা বলতেছে। এই জন্য প্লিজ, বয়স কোনো কিছু না। আমি আপনাদের দোয়ায় আমি 68টা দেশে বেরিয়েছি। আমি আল্লাহর কাছে শতবার সহস্রবার শুধু কৃতজ্ঞতা জানাই যে আমার মতো একটা লোক 68টা দেশে ঘুরেছে। পৃথিবীর এমন কোনো দেশ নেই, উন্নত কোনো দেশ নেই যেখানে আমি যাইনি। আপনার সেই ইন্ডিয়া থেকে শুরু করে পৃথিবীর একমাত্র শুধু নিউজিল্যান্ডটা বাকি আছে, ইউরোপের সকল দেশে আমি গিয়েছি, ঠিক আছে। কিন্তু আমাদের দেশের মতো এত অলস লোক পৃথিবীর কোথাও নাই। আমরা যদি সত্যিকার অর্থে উন্নত হতে চাই, আমরা যদি সত্যিকার পৃথিবীতে কোনো দেশ নাই যেখানে একজনের রুজি করে 5 জনে খায়। একমাত্র বাংলাদেশ, একজনের রুজি করে 5 জনে খায়। প্লিজ, আমরা এই সিস্টেমকে বাদ দিতে হবে। এই সিস্টেমকে বাদ দিয়ে সকলকে কাজ করতে হবে। আমার এক ছেলে এক মেয়ে, দুইটাই ইউএসএতে থাকে। আমার ছেলে, আপনারা বিশ্বাস করবেন না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। আমি বলি তুই এত কাজ করবেন? বলে আব্বু, কাজ ছাড়া কোনো কিছু নাই। আমেরিকা মানে কাজ। আমরা সবাই মনে করি আমেরিকা খালি কারিগরি, হ্যাঁ কারিগরি। সে প্রায় 25 লক্ষ টাকা বেতন পায় মাসে, কিন্তু তার কোনো আলসে নাই। বলে আমেরিকার মধ্যে কাজ করতে, তার বউ চাকরি করে। তো এই যে কাজ, যদি আমরা সত্যিকার যারা বলে গেছেন, আমি শুধু ওনাদেরটাই সাপোর্ট করতে চাই। আমরা যদি সত্যিকার কাজ করতে চাই, কাজ করি, শর্টকাট নেবেন না। আমাদের অভ্যাস হলো কাকে মেরে আমি কিভাবে বড়লোক হবো, এই উনাকে মেরে আমি বড়লোক, উনাকে মেরে বড়লোক। দেখছেন না বাংলাদেশের সমস্যা। তো আমি আর দীর্ঘায়িত করবো না। আপনারা ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাসুদের জন্য দোয়া করি। মাসুদের এই আপনার কি বলে পাতাকড়ি, এটা এসিআইকে ক্রস করে বিশ্ব দরবারে এটা একটা প্রতিষ্ঠিত কোম্পানি হোক। এই দোয়া করি। আসসালামু আলাইকুম।